আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওজন কমানোর বিষয়। কোন ধরনের ওজন আমাদের স্বাস্থ্যকর, কি ওজন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কোন ধরনের ওজন আমাদের শরীরে রোগ তৈরি করে, কেন আমরা ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ি, কেন ওজন কমানোর পরে আমাদের অনেকেরই চুল পড়ে যায়, অনেকের স্কিন নষ্ট হয়, অনেকের চেহারা নষ্ট হয় ইত্যাদি আরও অনেকগুলো বিষয় আছে। এবং স্বাস্থ্যকরভাবে ওজন কমানো কিভাবে সম্ভব এবং স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোও বা কীভাবে সম্ভব, তো পুরো বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আপনারা আশা করি ধৈর্য ধরে শুনবেন। প্রিয় দর্শক, ওজন কমাবেন শুরু কিভাবে করবেন? প্রথমে হচ্ছে আমরা কোন ওজনটা কমাতে চাই, অর্থাৎ আমাদের শরীরে হাড্ডি আছে বা বোনস বা আমাদের স্কেলেটন, তারপর আমাদের মাসেল আছে যেটাকে আমরা বলি মাসকুলোস্কেলেটাল সিস্টেম। যেমন আমার ব্রেনের একটা ওজন আছে, কিডনির ওজন আছে, লিভারের ওজন আছে, আমার অর্গানগুলোর যে আলাদা আলাদা ওজন সেটা আছে, মাংসপেশির ওজন আছে, হাড়ের ওজন আছে, এবং আমাদের শরীরে রক্তও থাকে প্রায় 5 লিটার বা 6 লিটার। আমাদের শরীরে আসলে এই যে কেউ যদি রক্ত কমিয়ে ফেলে, এটা তার জন্য স্বাস্থ্যকর নয়। আমরা যদি হাড় ক্ষয় হয়ে যায়, হাড়ের ওজন কমে যায়, বা আমাদের যদি মাংসপেশি ক্ষয় হয়, মাংসের ওজন কমে যায়, এগুলো একটাও আসলে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। তো ওজন কমানোর জন্য আসলে কিসের ওজন কমাতে চাই, অর্থাৎ আমাদের শরীরে রোগ তৈরি করে হচ্ছে অতিরিক্ত চর্বি। যদি সেটা আমার পেটে জমে, আমরা বলি মেদভুঁড়ি। অতিরিক্ত চর্বি আমাদের রক্তনালীতে জমে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে রক্তনালী ব্লক হয়, যার ফলে আমাদের হতে পারে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক। এছাড়াও চোখে স্ট্রোক হতে পারে, এছাড়াও পায়েও স্ট্রোক হতে পারে। প্রিয় দর্শক, এই অতিরিক্ত চর্বি কোষে জমা হলে কোষে ওভারলোড হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, বিধায় পরবর্তীতে ডায়াবেটিস ডেভেলপ করে। প্রিয় দর্শক, ওজন কমানোর জন্যে আসলে আমরা অনেক পরামর্শ পেয়ে থাকি। কেউ কেউ আছে এমন কিছু ওষুধ খায়, একেবারে ডায়রিয়া শুরু হয়ে যায়, এবং যে কোনো প্রকারে ওজন কমলে অনেকে খুশি হয়ে যায়। কিন্তু অনেকে ওজন কমাতে গিয়ে যে তার মাংসপেশি নষ্ট করছেন, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, স্কিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এই বিষয়টা অনেকে খেয়াল করেন এবং অনেকে দুর্বল হয়ে পড়েন, এমনকি অনেকে বিছানায় শায়িত হন এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। অনেকে আবার তেল খান না, চর্বি খান না, শুধু শাকসবজি খেয়ে খেয়ে ওজন কমাতে চেষ্টা করেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যে কোলেস্ট্রল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরুষদের টেস্টোস্টেরন, আমাদের যে ভিটামিন ডি, মেয়েদের ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ যে হরমোনগুলো আছে শরীরের জন্যে, এগুলো তৈরি করার জন্য আমাদের আসলে যেমন সূর্যের আলো দরকার, কোলেস্ট্রলও দরকার, অর্থাৎ ভিটামিন ডি তৈরি করার জন্য। টেস্টোস্টেরনের জন্য আমার ভিটামিন ডি দরকার, আমার কোলেস্ট্রল দরকার। ইস্ট্রোজেন প্রজেস্টেরনের জন্য আমার ভিটামিন ডি দরকার, আমার ভালো কোলেস্ট্রল দরকার। এই ভালো কোলেস্ট্রলের উৎস হচ্ছে ভালো ফ্যাট। আমাদেরকে এই চর্বিও গলাতে হবে, আবার ভালো চর্বিও খেতে হবে। এই ব্যালেন্সটা আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না, যার ফলে অনেকেই পুরুষত্বহীনতায় ভুগে। মেয়েদের যে নারীত্ব বা মা হওয়ার ক্ষমতা, ওজন কমাতে গিয়ে আমরা আসলে নিজেদের অনেক অনেক সর্বনাশ করে ফেলি। প্রিয় দর্শক, আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি ভালো করে দেখেন, তাহলে অনেক সংশয় দূর হবে এবং অনেক ক্ষতির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। আর যে কথাটি শেষে আরও ভালো বুঝবেন, তবুও প্রথমেই একটু বলে রাখি যে সব ধরনের ওজন কমানো কিন্তু ভালো না। এই কথাটাই ঘুরে ফিরে বারবার আসবে। এবং আপনারা মাংসপেশি গঠন করে, হাড় শক্তিশালী করে, হাড়ের ওজন বৃদ্ধি করে, ঘনত্ব বৃদ্ধি করে যদি ওজন বাড়ান, এটাই হচ্ছে একমাত্র স্বাস্থ্যকর ওজন। অনেকে আছে যে যাদের স্বাস্থ্য কম, তারাও কিন্তু আইবিএসে ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, অ্যাংজাইটিতে ভুগছে, তাদের রাতে ঘুম হয় না, রাত জাগে, তারা টেনশন করে, তারা ভালো খেতে পারে না। তো কিন্তু আবার তাদের ভিতরে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা ঝুঁকি থেকে যায়, তারা প্রেশারের ওষুধ খায়, অনেকে রিং পরিয়ে ফেলেছে। তাহলে আমরা যাদের ওজন কম তাদের দিকে আমরা দেখছি যে তারা যে ভালো আছে অনেক, তাও বলা যাচ্ছে না। তো ইন্ট্রো অনেক হয়ে গেল, আমরা শুরু করি।
ওজন আমরা যেটা কমাতে চাই সেটা হচ্ছে প্রিয় দর্শক, আমরা ফ্যাট বার্নিং করব, অর্থাৎ অতিরিক্ত যে চর্বি আমার শরীরে সঞ্চিত হয়েছে বিভিন্ন জায়গায় সেটাকে বার্ন করতে হবে। এখন অনেকের একটা ধারণা যে আমরা চর্বি খেলে চর্বি বাড়ে, এই জন্যে তারা কুসুম খায় না, ঘি খায় না, রেড মিট খায় না, তো শাকসবজি খায়, হ্যাঁ, এবং অল্প অল্প খায়, বারবার খায়। এর ফলে তারা কিন্তু অনেক ক্ষতির শিকার হয়, যেটা আমরা একটু আগে বললাম। এছাড়াও আমরা অনেকেই আমরা সরি অনেকে আপনারা আমাকে ফলো করেন, তো করতে গিয়ে আপনারা যখন ফ্যাট অ্যাডাপ্টেশন করেন তখন দেখছেন যে অল্প একটু খেলে আপনার ভালোই লাগে, সারাদিন ক্ষুধা লাগে না, তো তারা খুবই কম কম খাবার খান, সারাদিন না খেয়ে থাকেন, এবং এইভাবে আস্তে আস্তে তার ওজন ঠিকই কমে, কিন্তু একটা সময় রুগীটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, তখন বলে যে জাহাঙ্গীর কবিরকে ফলো করতে গিয়ে আমার এই সর্বনাশ হলো। আসলে কোনো কিছুতেই বাড়াবাড়ি করা ঠিক না। আমাদের যেমন খাবারগুলা, কোন খাবারগুলো আমরা খেতে বলি, ধরেন আপনাকে আমরা যে খাবার নিষেধ করছি কেন করছি আমরা একটু পরেই সেটা ব্যাখ্যা করব। আবার যে খাবারগুলো আপনাদেরকে খেতে বলছি সেগুলো কেন খেতে বলছি, এখন আপনি যদি আমার অর্ধেক পরামর্শ মেনে আর অর্ধেক না মানেন তাহলে মারাত্মক বিপদে পড়বেন। এই জন্যে আমাদের আলোচনাগুলা সংক্ষিপ্ত করা আসলে অসম্ভব। আপনারা প্রিয় দর্শক একটু দীর্ঘ আলোচনা শুনবেন কষ্ট করে, কারণ আপনার একটা পূর্ণাঙ্গ জীবনাচরণ, আপনি সারাটা জীবন কিভাবে চলবেন এটা কিন্তু আসলে অল্প কথায় বলে শেষ করা সম্ভব। তবু আমি সারাংশ হিসাবে কয়েকটা কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা যদি সুস্থ থাকতে চাই, স্বাস্থ্যকর ওজন চাই, তাহলে আমরা পরিমিত আহার গ্রহণ করব, প্রাকৃতিক খাদ্য গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এক ভাগ খাবো, এক ভাগ পানি খাবো, এক ভাগ ফাঁকা রাখবো, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। আমরা বারবার না খেয়ে আমরা ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ড্রাই ফাস্টিং বা রোজা রাখবো। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বো, আমরা আর্লি ঘুমাবো, আমরা ভোরে উঠবো, আমরা রোদে যাব, আমরা ঘাসে হাঁটবো, আমরা প্রকৃতির মাঝে আসবো, নিজেকে সময় দেব, নিজের যত্ন নিব, মানসিক প্রশান্তির চর্চা করব। প্রিয় দর্শক, এই কথাগুলোই আস্তে আস্তে আমি আসছি। আপনারা প্রথমে যার যে প্রবলেম, অর্থাৎ আপনার ওজন বেশি কিন্তু ক্ষুধা কমাতে পারছেন না, তাহলে আগে ক্ষুধা কমাতে হবে। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে, আপনারা ভাবছেন যে কেউ স্লিমিং জুস খেয়ে ওজন কমাবেন, বা কেউ বিভিন্ন সাপ্লিমেন্ট খেয়ে ওজন কমাবেন, বা কোনো ওষুধ খেয়ে ওজন কমাবেন। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, সেটা হলো দেয়ার ইজ নো শর্টকাট। আমি ধরে নিলাম যে আপনি হয়তো তর্কের স্বার্থে বা যুক্তির স্বার্থে ধরে নিলাম যে কোনো একটা প্রোডাক্ট আপনি খেয়ে হয়তো ওজন কমাতে পারলেন, কিন্তু আপনি কি সেই ওজনটা ধরে রাখতে পারবেন? ইটস ইম্পসিবল। আপনি হয়তো একটা ক্রাশ ডায়েট করলেন অল্প কিছু দিনের জন্য, করে আপনি 8-10 কেজি 12 কেজি ওজন কমালেন। প্রশ্ন হচ্ছে, আপনি কি সেটা ধরে রাখতে পারবেন? দেখা যাচ্ছে অনেকেই এরকম যারা করেছে তারা কিন্তু তাদের এই ওজনটা আবার ফিরে পেয়েছে। শুধু তাই না, দেখা যাচ্ছে যে তাদের ওজন আরও অতিরিক্ত বেড়ে গেছে। এখন আগে যতটুকু খাবার গ্রহণ করতো সেই খাবার খেয়ে তাদের ওজন আরও আগের চেয়ে 4-5 কেজি সে বোনাস পেয়েছে। এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমি যে জিনিসটা করব সেটা যেন আমি সবসময় ধরে রাখতে পারি। যেমন আপনারা যারা ওজন কমাতে চান, 3টি গুরুত্বপূর্ণ জিনিস। এক হচ্ছে, বেশি খেয়ে কোনোদিন ওজন কমানো যাবে না, অর্থাৎ বারবার খেয়ে যেমন ওজন কমানো যাবে না, বা গেলেও সেটা আপনার ধরে রাখতে পারবেন না। খুব কম কম খেয়ে বারবার খেয়ে দেখবেন আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে পড়ে যাবেন এবং আপনার মানসিক অশান্তি হবে, মেজাজ খিটখিটে হবে। তাহলে ওজন কমানোর জন্য আমার ক্ষুধা নিয়ন্ত্রণ যেমন জরুরি, ওজন কমানোর জন্য আমাকে না খেয়ে থাকতে যেমন হবে। এখন এই দুটোর ব্যালেন্সটা আমি যেটা বোঝাতে যাচ্ছি, এবং ভালো ঘুমাতে হবে। আর ব্যায়ামের বিষয়টাও আমরা আসবো। আসলে ব্যায়াম করে ঠিক কতটুকু ওজন কমানো সম্ভব, যদিও আসলে আমরা ক্যালোরি হিসাব করি না, তবে মনে রাখবেন যে বেশি খেয়ে বেশি ব্যায়াম করে কোনোদিন ওজন কমানো যাবে না। আপনি ব্যায়াম করলেও আপনার খাবার কিন্তু আগে, অর্থাৎ 80 to 85% কিন্তু আপনি যে খাবারটা গ্রহণ করছেন, কোন ধরনের খাবার খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কখন খাচ্ছেন, সেটা নিয়ে আমি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করতে। তা প্রথমেই আসেন প্রিয় দর্শক, যে ঘুম নিয়ে একটু কথা বলি। আমরা যারা রাত জাগি, টেনশন করি, দুশ্চিন্তা করি, তো এদের কিন্তু একটা কমন প্রবলেম যে এরা ভোরে উঠতে পারি না, দেরি করে ঘুমানোর কারণে। এখন সকালে উঠে হাঁটা, সকালে একটু ব্যায়াম করা, এটা শরীরের জন্য এত উপকারী,
এটা বলে শেষ করা যাবে না। এটা বিজ্ঞান ভিত্তিক যদি চিন্তা করেন যে বিজ্ঞান এই কথাই বলছে, কোরআন হাদিসে এই কথাই বলা হয়েছে, আল্লাহ সকালকে অনেক বরকতময় করেছেন। এই সময় আপনি ফজরের নামাজ পড়বেন, আরও ভোরে উঠে তাহাজ্জুদ পড়বেন, হাঁটতে বেরোবেন, সূর্যোদয় দেখবেন, ঘাসে হাঁটবেন, শ্বাসের ব্যায়াম করবেন, গাছ তলায় যাবেন, প্রকৃতিকে উপভোগ করবেন, আল্লাহর দেওয়া সৃষ্টিকে উপভোগ করবেন। এই কথাগুলো কেন বলছি জানেন? কারণ হচ্ছে আমি অনেককেই দেখেছি যে ওজন কমানোর বিষয়ে যখন কথা আসে, ডায়েট নিয়ে কথা বলে, এক্সারসাইজ নিয়ে কথা বলে, হ্যাঁ, কিন্তু ঘুম নিয়ে কেউ কথা বলতে ওরকম দেখিনি। টেনশন, স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল নিয়ে আসে। আপনাকে যদি আমরা, যে কোনো রোগীকে যদি আমরা স্টেরয়েড দিই বা স্টেরয়েড খাওয়াই, তাহলে কি হবে? আপনার ওজন বৃদ্ধি করবে। একটা রোগীকে যদি ইনসুলিন দেই, তার ওজন বৃদ্ধি করবে। টেনশন, দুশ্চিন্তা, রাত জাগা, এগুলো আমার শরীরে কর্টিসল লেভেল বাড়ায়, এপিনেফ্রিন রিলিজ করে, ইনসুলিন লেভেল বাড়ায়, এবং যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার বাড়ায়, এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের রক্তচাপ বেড়ে যায়। তাহলে এটাকে বলে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। এটা ওজন কমানোর জন্য মোটেই আদর্শ নয়। ওজন কমানোর জন্য আপনার ইনসুলিন লেভেল, আপনার কর্টিসল লেভেল, এগুলো একটা সুন্দর লেভেলে থাকতে হবে। সুগার বেশি থাকলে সে ওজন কমাতে পারবে না, ওজন বাড়তে থাকবে। তবে হ্যাঁ, যদি কারো ইনসুলিনে ঘাটতি থাকে, তাহলে টাইপ 1 একটা ডায়াবেটিস রোগী আছে, তাদের কিন্তু ওজন বাড়ে না, সেটা ইনসুলিনের কারণ। যাদের ইনসুলিন বেশি আছে তারা কোনোভাবে ওজন কমাতে পারবে না, আর যদি সাময়িকভাবে পারেও পরবর্তীতে তার ওজনটা আরও বেড়ে যাবে। এখন এই যে রাত জাগা, টেনশন করা, এটা ইনসুলিন লেভেলকে বাড়িয়ে দেয়। এখন ইনসুলিন বাড়ায় আর কি কি ব্যাপার, যেমন আমরা যদি ব্যায়াম করি তাহলে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে, আর যদি আমরা ব্যায়াম না করি তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। প্রিয় দর্শক, ওজন কমানোর জন্য সবার আগে আমাকে ইনসুলিন সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ একটা লোক ধরেন টাইপ 1 ডায়াবেটিস, তার ইনসুলিন তৈরি হয় না। তার প্রধান কমপ্লেন কী হবে জানেন? সে বলবে কি যে আমার তো ওজন বাড়াতে পারছি না। তারা এসে বলে, স্যার আমার ওজন বাড়ে না, যতই খাই সুগার বেড়ে যায় কিন্তু ওজন বাড়ে না। আর ইনসুলিন দেওয়া ছাড়া তার সুগার নিয়ন্ত্রণে আসে না। আর টাইপ 2 ডায়াবেটিস রোগী, আমরা তাদেরকে টেস্ট করে দেখি যে তাদের ইনসুলিন লেভেল অনেক বেশি। একটা স্বাভাবিক সুস্থ মানুষের ইনসুলিনের মাত্রা থাকার কথা 3, 4 বা 5, 6 পর্যন্ত মেনে নেওয়া যায়। আপনারা বেঞ্জামিন বিকম্যানের হোয়াই উই গেট সিক বইটা পড়ে দেখবেন। 8-এর বেশি হলে এটা কিন্তু বিপদ, এবং 10-12 হলে ভয়ানক বিপদ, এবং এই বিপদটা কিন্তু বোঝা যাবে অনেক পরে। তো আপনারা যারা ওজন কমাতে চান, আমি বলবো আপনারা অবশ্যই আপনার ইনসুলিনের মাত্রাটা জানতে হবে। ইনসুলিন বেশি থাকলে আপনি ইনসুলিন না কমিয়ে ওজন কমাতে গেলে আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন। ক্ষুধার কষ্ট, যন্ত্রণা সহ্য করতে না পেরে পরে এক সময় দেখা গেল আপনি খাওয়া শুরু করে দিলেন, আবার ওদিক থেকে আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে, তখন অল্প খেয়েও অনেক বেশি ওজন বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে। আপনারা এই পর্যন্ত ওজন কমানোর যত ভিডিও দেখেছেন বিভিন্ন জায়গা থেকে, ডায়েট, এক্সারসাইজ, এর বাইরে ক্যালোরি রেস্ট্রিকশন, ক্যালোরি কাউন্টিং, এগুলোই দেখেছেন, কিন্তু ইনসুলিন নিয়ে কথা বলে কিন্তু খুব কম মানুষ। অথচ আপনারা দেখলেন যে ইনসুলিন যাদের কম তাদের ওজন বাড়ানো সম্ভব না, আর যাদের ইনসুলিন বেশি তাদের ওজন কমানো সম্ভব না। তা এটা এতই গুরুত্বপূর্ণ। ধরেন টাইপ 1 ডায়াবেটিস রোগীকে আপনি যতই খাওয়ান দেখবেন ওজন কমছে। এছাড়াও দেখবেন আমাদের যখন একটা বয়স ছিল, যখন আমরা তরুণ বয়সে ছিলাম, এই বয়সে আপনি কত খেয়েছেন তাই না, কই ওজন তো বাড়েনি। তাহলে ক্যালোরি আউট ক্যালোরি ইন যদি সত্য হইতো, তাহলে এই যে পোলাপান যেগুলা মানে চিকনা চিকনা এত যে খায়, তা ওজন বাড়ে না কেন? আমিও তো একটা সময় মোটা হওয়ার জন্য কত খাইছি, তখন তো মোটা হয়নি স্টুডেন্ট লাইফে। আর এখন তো একটু খাওয়া এদিক ওদিক হলেই ওজন বেড়ে যায়। তার মানে আপনার মেটাবলিজম অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে মেটাবলিক সিনড্রোম কাকে বলে আমাদেরকে জানতে হবে। আমার যদি পেটের চর্বি বেড়ে যায়, হ্যাঁ, আমার যদি প্রেশার বাড়ে, আমার যদি অবেসিটি বেড়ে যায়, আমার যদি ইনসুলিন বেড়ে যায়, হ্যাঁ, এগুলো সব কিন্তু আসলে মেটাবলিক সিনড্রোমের ভিতরেই পড়ে। তো প্রিয় দর্শক, আমরা জটিল করছি না, সিম্পলি আপনারা হোমা আইআর বলে একটা পরীক্ষা আছে, আমাদের এখানে এসে করাতে পারেন। ইনসুলিন রেজিস্ট্যান্স, এই পরীক্ষাটা করালে আপনারা দেখবেন যে কোষে ওভারলোড আছে কিনা। প্রিয় দর্শক, আপনার কোষে কি করে ওভারলোড হয়? এই অতিরিক্ত চর্বি
আমাদের যদি কোষের ভিতরে বেশি বেশি জমে তখন সেলুলার ওভারলোড হয়। আর ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনিকে কোষে ঢুকানো। কোষে যদি জায়গা না থাকে তাহলে রক্তের চিনি কোষে ঢুকতে বাধা পায়, কারণ কোষ ইনসুলিনকে বাধা দেয়, এর নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। এই বাধাটা দেয় যে তার কোষে জায়গা কম থাকার কারণে, আর কম আছে কারণ হলো ওখানে অতিরিক্ত চর্বি জমেছে। আর চর্বি জমেছে কারণ হলো আমরা যে খাবার গ্রহণ করছি সেটাকে ব্যবহার করছি না, সেটাকে বার্ন করছি না, আমরা খাচ্ছি প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, সুগারি খাবার, ক্রিস্পি ক্রাঞ্চি, ডুবো তেলে ভাজা, সয়াবিন, তারপর হচ্ছে সানফ্লাওয়ার, ক্যানোলা, এবং আমরা সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি এগুলো খাচ্ছি। এবং সকালে ব্রেকফাস্ট করার পরে মিড মর্নিং স্ন্যাক্স, তারপর আবার দুপুরে খাচ্ছি, বিকেলে আবার ইভিনিংয়ে স্ন্যাক্স নিচ্ছি, আবার রাতে খাচ্ছি, ঘুমানোর আগে খাচ্ছি, এর পাশাপাশি দাওয়াত খাচ্ছি ইত্যাদি। এবং কায়িক শ্রম বা ব্যায়াম নেই, এবং রাত জাগা এবং টেনশন আছে, এবং নিজের জন্য সময় নেই। এর মিলিত ফল হচ্ছে সেলুলার ওভারলোড, কোষে জায়গা নেই। এখন কোষ ইনসুলিনকে বাধা দেয়। এখন এই হুমা আইআর দিয়ে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সের মাত্রাটা বুঝতে পারি। আপনি যখন আপনার হুমা আইআর স্কোর জানবেন যে আপনার হুমা আইআর আছে 3, 4 বা 5, তাহলে বুঝবেন যে আমার হুমা আইআর বেশি আছে, আমার হুমা আইআর থাকার কথা 1। এখন হুমা আইআর বেশি থাকলে আপনি ওজন কমাতে পারবেন না, ওজন কমানোটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আর আমরা এখানে ওজন কমানো বলে যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্যাট বার্ন করা। প্রিয় দর্শক, যাদের সিম্পল একটা মেডিকেল নলেজ আছে, যারা ডাক্তারি সম্পর্কে সামান্যতম ধারণা আছে, তারা জানেন যে ইনসুলিন একটা হরমোন, এবং এই হরমোন যদি শরীরে বেশি থাকে তাহলে ফ্যাট বার্ন হতে পারে না। আর ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমানো এবং চর্বি ভাঙতে বাধা দেওয়া। এখন আমাদের উদ্দেশ্য ফ্যাট বার্ন করা, চর্বি কমানো। এখন যদি আমার শরীরে ইনসুলিনের মাত্রা বেশি থাকে তাহলে আমি ফ্যাট বার্ন করতে পারবো না। আমাকে ইনসুলিন জানতে হবে, হুমা আইআর জানতে হবে, এবং কিভাবে এটা বাড়ে সেটা জানতে হবে, এবং কিভাবে এটা কমানো সম্ভব সেটা জানতে হবে। যদি আমরা এই বিষয়গুলো জানি তাহলে আমরা অত্যন্ত সহজে এবং কোনো তেমন পরিশ্রম ছাড়া এবং আনন্দের সাথে ওজন কমাতে পারবো, এবং স্বাস্থ্যকর হবে সেটা। আর যদি আপনি এই জিনিসটা না জানেন তাহলে ওজন কমানো একটা যুদ্ধ, লড়াই হয়ে যাবে। আপনি ব্রেনের সাথে লড়াই করবেন, আপনার খাওয়া ক্ষুধার সাথে লড়াই করবেন, এবং একসময় আপনি পরাজিত হবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মোটিভেশন ধরে রাখতে পারবেন না। মানে মেজরিটি এরকমই ভুক্তভোগী হয়েছে। ইতিপূর্বে আপনারা অনেক রকম চেষ্টা করে কিন্তু রেজাল্ট একই রকমই আসছে, এবং যারাও একটু সফল হয়েছে ধরে রাখতে কিন্তু পারেন। তার মূল কারণ হচ্ছে যে আসল কারণ ওজন বাড়ার, এটাই আমরা জানি। তো যাই হোক প্রিয় দর্শক, ইনসুলিন বাড়ার জন্যে দায়ী হলো চিনি জাতীয় খাবার খাওয়া, ভাত, রুটি, ফল, দুধ। এখন একটা লোকের আমরা পরীক্ষা করে দেখলাম তার হুমা আইআর বেশি, পরীক্ষা করে দেখলাম তার ইনসুলিন বেশি। তাকে যদি আমরা ভাত দেই, রুটি দেই, ফল দেই, দুধ দেই, চিনি জাতীয় খাবার দেই, মধু জাতীয় দেই, তাহলে তার এই খাবারগুলো খাওয়ার কারণে তার বারবার শরীরের ভিতরে ইনসুলিন তৈরি হবে, প্যানক্রিয়াস বারবার তার ইনসুলিন তৈরির প্রয়োজনীয়তা দেখা দিবে। তাহলে আমরা জানলাম যে আমরা যদি চিনি জাতীয় খাবার খাই তাহলে রক্তে ইনসুলিন আসবে। প্রোটিনও ইনসুলিন রেসপন্স আছে 50%, আর ফ্যাটের ইনসুলিন রেসপন্স অনেক কম। এই জন্য আমরা বলি যে আমরা ভালো চর্বি খাবো, চর্বি খেয়ে চর্বি গলাবো। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম আপনাদেরকে। এখন ইনসুলিন বাড়ার জন্যে টেনশন একটা ফ্যাক্টর, রাত জাগা আর একটা ফ্যাক্টর। আর আমরা যতবার খাবো ততবার ইনসুলিন রিলিজ হবে। তাহলে ইনসুলিন কমাতে হলে আমাকে সাময়িকভাবে ভাত, রুটি, ফল, দুধ এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সাময়িক বন্ধ রাখতে হবে। এটা যখন আমি বন্ধ রাখবো এবং প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, সয়াবিন, ডুবো তেলে ভাজা এগুলো যখন বন্ধ রাখবো তখন আমার শরীরের প্রদাহ কমতে থাকবে এবং ইনসুলিনের লেভেল কমতে থাকবে। পাশাপাশি আমরা মানসিক প্রশান্তি চর্চা করব এবং ভালো ঘুমাবো। এখন কি হবে, শরীরে ইনসুলিন কমে যখন যাবে আস্তে আস্তে, তখন চর্বি আপনার শরীরের ভিতরে যেগুলো জমেছে এতদিনে সেগুলো বার্ন হওয়ার মতো বা শক্তি হিসেবে ব্যবহার হওয়ার মতো উপযুক্ত পরিবেশ পাবে। এখন যদি আপনি
হাঁটেন বা ব্যায়াম করেন, ধরেন সকালে উঠে খালি পেটে আপনি হালকা জগিং করলেন, এখন কিন্তু আপনার ফ্যাট বার্ন হবে। এখন আপনি সারাদিন হয়তো বাইরে থেকে কিছু খেলেন না, কিন্তু ভেতরে যেহেতু আপনার চর্বি আছে জমা, তখন ওখান থেকে বডি ফ্যাটকে বার্ন করে শক্তি তৈরি করে সে চলতে পারবে। অর্থাৎ আমি মুখে কিছু খেলাম না, কিন্তু আমার শরীরের ভিতরে যে খাবারটা জমা আছে অর্থাৎ ফ্যাট, সঞ্চিত খাবার, সঞ্চিত শক্তি, সেটাকে আমি ব্যবহার করছি। মানে আমি কিন্তু ভেতর থেকে খাচ্ছি। কি খাচ্ছি? আমার ফ্যাট। এই কারণে যখন আপনার বডিতে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে, আপনি যখন কিছুদিন ভাত, রুটি, ফল, দুধ এগুলো বাদ দিবেন, আর্লি ঘুমাবেন, ভোরে উঠবেন, হালকা ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, দেখবেন ক্ষুধা কমতে শুরু করেছে। তখন দেখবেন আপনি সকালেই ক্ষুধা লাগছে। তো আমরা কিভাবে করব এটা? ধরেন আমরা সন্ধ্যা 6টা-7টার ভিতর খাওয়া শেষ করলাম, রাতে আমরা 9টা-10টার ভিতর ঘুমাতে গেলাম। এখন ঘুম থেকে উঠে আমরা হাঁটতে বেরোলাম, আমরা নামাজ পড়ে হাঁটলাম, একটু এক্সারসাইজ করলাম। যতক্ষণ সকালে ক্ষুধা না লাগে আমি চেষ্টা করব না খেয়ে থাকতে। এভাবে দেখবেন যে আপনি ব্রেকফাস্টটা দেরি করে করছেন, ব্রেকফাস্টটা একটু দেরি করে করছেন। তো আমি সন্ধ্যা 6টায় খেয়েছি, একবারে 12টায় খেলাম, তাহলে দেখা গেল যে আমি অনেকক্ষণ না খেয়েছিলাম। তো আমি 6 ঘন্টা খেয়েছি, 18 ঘন্টা আমি না খেয়েছিলাম। তো যখন আমি খাবো না, বডির শক্তির যা প্রয়োজন সে সঞ্চিত চর্বি গলিয়ে সে নিবে। কিন্তু পূর্ব শর্ত হচ্ছে ইনসুলিন কমাতে হবে। এখন ইনসুলিন কমাতে হলে ভাত, রুটি, ফল, দুধ এগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া যাবে না, এবং মানসিক প্রশান্তি চর্চা করতে হবে, এবং হচ্ছে আর্লি ঘুমাতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, ভালো ঘুমাতে হবে। এই শর্তগুলো মানতে হবে। তো প্রিয় দর্শক, যখন এই আপনার ভেতরের চর্বি গলার মতো পরিবেশ শুরু হবে, সেটাকে আমরা বলছি ফ্যাট অ্যাডাপ্টেশন ফেজ। আর যখন একটা মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে, ইনসুলিন বেশি থাকে, সেটাকে আমরা বলছি ফ্যাট ডিপোজিশন ফেজ। অর্থাৎ আপনার যদি ইনসুলিন বেশি থাকে, আপনি যত কম খাবারই খান, যাই খান, চর্বিটা কিন্তু জমবে। অনেকে আমাদেরকে কমপ্লেন করে যে স্যার এত কম খায় তাও ওজন বাড়ে, মনে হয় যে বাতাস খেলে বাড়ে, মনে হয় যে পানি খেলে বাড়ে। তো কারণ কি? কারণ ওরা আসলে কোনো জায়গায় কোনো ডাক্তার কেউ তাকে ইনসুলিন বিষয়টা বুঝায় নাই, তার হোমায়ার কখনো করানো হয় না, বা এই বিষয়ে সে জানে না, এবং তার ইনসুলিন লেভেলও সে জানে না। তো যার ফলে সে আসলে সঠিকভাবে যে ওজন কি করে কমাতে হবে বা ফ্যাট বার্ন করতে হবে এই বিষয়ে সে পদক্ষেপ নিতে পারে না। কারণ সে অল্প অল্প খায়, বারবার খায়, কিন্তু ভাত খায় বা রুটি খায় বা ওটস খায়, হ্যাঁ, বা অল্প অল্প খায় বা অল্প ফ্রুটস খায়, হ্যাঁ, এবং খুব কম কম খায়, এবং সারাক্ষণ সে ক্ষুধার্তই থাকে, কিন্তু তবুও সে কম খায়। এর ফলে একটা সময় সে অনেক দুর্বল হয়ে যায় এবং তার মেজাজটা অনেক খারাপ হয়ে যায়, এবং একটা সময় সে হাল ছেড়ে দেয়। তো এই কারণে প্রিয় দর্শক, ইনসুলিন জানাটা অনেক গুরুত্বপূর্ণ। তা আপনারা যারা আজকে ওজন কমাতে চান বা ফ্যাট বার্ন করতে চান বা লিভারের চর্বি গলাতে চান বা রক্তনালীর ব্লক সারাতে চান, হ্যাঁ, বা ডায়াবেটিস থেকে মুক্ত হতে চান বা মেদবুড়ি কমাতে চান, আপনারা যেই জিনিসটাই চান, এর জন্যে আপনাকে ফ্যাট বার্ন করা জরুরি। আর ফ্যাট বার্ন করতে হলে ইনসুলিন জানাটা জরুরি। এবং ইনসুলিন কিভাবে বাড়ছে আমরা জানলাম, খেলে বাড়ে, চিনি খেলে বাড়ে, বারবার খেলে বারবার আসে, টেনশনে বাড়ে, রাত জাগলে বাড়ে। তাহলে এখন কমাবো কিভাবে? তাহলে আমরা সাময়িকভাবে ভাত, রুটি, ফল, দুধ বাদ দিলাম, রোজা রাখলে, সারাদিন কিচ্ছু খাইনি, তাহলে ইনসুলিন লেভেল কমে যাবে। আমি ব্যায়াম করলে ইনসুলিনের সেন্সিটিভিটি বেড়ে যাবে, হ্যাঁ, এবং আমি যদি ভালো ঘুমাই, মানসিক প্রশান্তির চর্চা করি, তাহলে আমার কর্টিসল লেভেল, ইনসুলিন লেভেল, এপিনেফ্রিন লেভেল এগুলো কমে যাবে। তো যার ফলে ফ্যাট বার্নিংয়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে। এখন প্রিয় দর্শক, অনেকে ক্ষুধার কারণে আসলে ওজন কমাতে পারেন না। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যে বেশি খেয়ে, বারবার খেয়ে, হ্যাঁ, কোনোদিন ওজন কমানো সম্ভব না। কোনো একটা বিশেষ খাবার খেয়ে ওজন কমানো সম্ভব না। তাহলে ওজন কমবে বা ফ্যাট বার্ন হবে যখন আপনি কম খাবেন এবং অনেকক্ষণ না খেয়ে থাকবেন। এখন যাদের ক্ষুধা বেশি এরা তো কম খেতে পারে না, আর যাদের ক্ষুধা বেশি তারা অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে না। তাহলে আমাদের ক্ষুধা কমাতে হবে। ক্ষুধা বাড়ে কেন? টেনশনে বাড়ে ক্ষুধা, রাত জাগলে ক্ষুধা বাড়ে, এবং ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন আপনাকে খাওয়াবে। কারণ যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের কিন্তু ক্ষুধা, শরীরের যে স্যাটাইটি যে সেন্টারগুলো আছে এগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, তাদের লেপটিন রেজিস্ট্যান্স হয়। অর্থাৎ তার যে কতটুকু খেলে তার পেট ভরবে বা তার স্যাটিসফ্যাকশন হবে এটা বডি বুঝতে পারে না। ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সঙ্গে লেপটিন রেজিস্ট্যান্সও ডেভেলপ করে। এখন এটা থেকে উত্তরণের উপায় হলো আপনাকে ধীরে ধীরে পর্যায়ক্রমে
আপনাকে ভাত ছেড়ে, ফল ছেড়ে, দুধ ছেড়ে, রুটি ছেড়ে, প্রসেসড ফুড ছেড়ে আস্তে আস্তে ধীরে ধীরে বডিটাকে ফ্যাট অ্যাডাপ্টেশনে নিয়ে আসতে হবে। তো ফ্যাট অ্যাডাপ্টেশন আপনি বুঝবেন যখন দেখবেন যে আপনার ক্ষুধা কমে গেছে, ক্ষুধা লাগছে না, অনেকক্ষণ না খেলে আপনি এনার্জি বা শক্তি পাচ্ছেন। এখন ধরেন আপনার ক্ষুধা লাগছে না কিন্তু আপনি অনেকক্ষণ খাননি কিন্তু আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে যে না আপনার ফ্যাট ভিতর থেকে বার্ন হচ্ছে না, মানে আপনি এনার্জিটা পাচ্ছেন। তো এই কারণে প্রিয় দর্শক এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাতে, এবং এই ভিডিওটা যে দেখবে তার মনে হয় কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে। যারা একদমই নতুন তারাও মনে হয় খুব ভালো করে বুঝতে পারবে, আর পুরাতন যারা তাদের জন্য হয়তো দুই একটা জিনিস হয়তো শেখার মতো থাকতে পারে। যেমন যারা আমাদের নিয়ম ফলো করবে, ধরেন এখন ভাত রুটি ফল দুধ আপনি বাদ দিলেন, প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড বাদ দিলেন, সয়াবিন বাদ দিলেন, রাইস ব্রান খান না, ক্যানোলা খান না, সানফ্লাওয়ার খান না, হ্যাঁ বাজারের খাবার খান না, হোটেলের খাবার খান না, মনোসোডিয়াম গ্লুটামেট এমএসজি খান না, সফট ড্রিঙ্কস খান না, শরবত খান না, কোল্ড ড্রিঙ্কস খান না। তো এখন খান কি, কি খাবেন, আপনি কি খাবেন? তো এখন এই প্রশ্নটা সবার মনে আসছে যে আমি খাবোটা কি। হ্যাঁ, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই কথা নিয়ে আলোচনা করব। এখন আপনি যে এতগুলো জিনিস বাদ দিলেন, এখন যদি তার বিপরীতে, অর্থাৎ আপনি যদি ভালো ফ্যাট না খান, আপনি যদি ঘি না খান, আপনি যদি বাদাম না খান, আপনি যদি কোকোনাট অয়েল না খান, আপনি যদি এমসিটি না খান, আপনি যদি বুলেট কফি না খান, আপনি যদি কাকা মাকা হুয়ানো মাচা না খান, গ্রিন জুস না খান, বিট খাবাস না খান, চাল কুমড়ার জুস না খান, প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স এগুলো ফাইবার, প্রচুর শাকসবজি, ডিম, দেশি মুরগির ডিম বা দেশি হাঁসের ডিম, মাছ সমুদ্রের নদীর বা পুকুরের ন্যাচারাল যেগুলা, তারপর গরু খাসি, হ্যাঁ সবজি দিয়ে, ঘাস খাওয়া গরুর মাংস, ঘাস খাওয়া খাসির মাংস, এগুলো যদি আপনারা সঠিকভাবে না গ্রহণ করেন তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন। এখন প্রথম দিকে আপনি যখন শুরু করবেন তখন আমরা যে খাবারগুলো খেতে বলছি, অর্থাৎ সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস, সালাদ, এবং এতক্ষণ যা বললাম এর পাশাপাশি আছে ভিনেগার, হ্যাঁ কোকোনাট সিডার অর্গানিক ভিনেগার আছে, তারপরে আছে হলুদের বুস্টার, হ্যাঁ এবং আপনার গ্রিন টি, হ্যাঁ এবং কফি এনেমাও করতে হবে। হ্যাঁ, শুধু খেলেই হবে না, এটাকে ডিটক্সিফাই কোলন ক্লিনজ করতে হবে, বডিটাকে ডিটক্সিফাই করতে হবে। এর পাশাপাশি নিঃশ্বাসের যে 6টা ব্যায়াম আছে করতে হবে, খালি পায়ে ঘাসে হাঁটতে হবে, নারকেলের তেল অর্থাৎ সেন্টিফিক্যাল এক্সট্রাকশন এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড অর্গানিক, হ্যাঁ সার্টিফাইড অর্গানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড কোকোনাট অয়েল, সেটা গায়ে বেঁকে গায়ে রোদ লাগাতে হবে। তাহলে ভিটামিন ডিও খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক দেখেন, এইভাবে আপনি চলছেন। তো এই যে অনেকে কি করে ভাত রুটি ফল দুধ বাদ দেয়, কিন্তু আমরা যেই খাবারগুলো খেতে বলেছি সেগুলো সে অ্যাড করে না, তার ফলে সে দুর্বল হয়ে যায়। আবার অনেকে কি করে, ধরেন এই যে আপনি হঠাৎ করে ভাত রুটি ফল দুধ এগুলো ছাড়লেন, এখন শরীরের অতিরিক্ত যে ইনসুলিন এটা কমতে শুরু করে। এখন ইনসুলিন কমতে শুরু করলে তখন শরীর থেকে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়, কারণ ইনসুলিন লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে। তো ইনসুলিন লেভেল কমে গেলে দেখবেন অনেকের শরীরটা রসা আছে না, একটু বসলে পায়ে পানি জমে যায়, ডায়াবেটিস রোগীদের যেমন একটু বসলে পায়ে পানি জমে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওদের বলে রসা শরীর। কেন বলে? কারণ হচ্ছে যে দেখেন ইনসুলিন লবণ ধরে রাখে, ব্লাড সুগার লবণ ধরে রাখে, হ্যাঁ লবণ পানি ধরে রাখে। তো যাদের শরীরে অতিরিক্ত ইনসুলিন বা লবণ আছে তাদের শরীরে পানি, মানে রসা শরীর বলি আমরা, হ্যাঁ তাদের শরীরে পানির পরিমাণটা বেশি থাকে। এখন যখন আপনি ভাত রুটি ফল দুধ প্রসেসড ফুড বাদ দিলেন, আপনি ঘুমাচ্ছেন, হ্যাঁ আপনি মানসিক প্রশান্তির চর্চা করছেন, তখন কি ঘটে যে শরীরের ইনসুলিন লেভেলটা কমতে থাকে, তো লবণটাও প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এখন প্রস্রাব তো আর শুধু মানে একা একা বের হয় না, ইলেকট্রোলাইটসগুলো নিয়ে বের হয়। তা যদি আপনি এই সময় ডাবের পানি, অন্তত একটা কচি ডাবের পানি যদি প্রতিদিন না খান তাহলে পটাশিয়ামের ঘাটতি হতে পারে। আর প্রচুর সবুজ শাকসবজি খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, এবং সবজিটা একটু সিদ্ধ করে সটে ভেজিটেবল আমরা একটু পিঙ্ক সল্ট দিয়ে উপর দিয়ে অলিভ অয়েলটা দিতে হবে। এবং সালাদের ড্রেসিংস হিসাবে আপনারা কোকোনাট অ্যামাইনোস আপনারা ব্যবহার করতে পারেন, মানে সয়া সসের বিকল্প। এবং কোকোনাট অ্যামাইনোসটা আপনি বিভিন্ন ড্রেসিংস তৈরি করতে ব্যবহার করতে পারেন। তো এটা উপর দিয়ে দিতে হয়, অলিভ অয়েলটা উপর দিয়ে দিতে হয়। তো সবজির সঙ্গে ধরেন আপনি ডিম নিলেন, কোকোনাট অয়েলে অথবা ঘি দিয়ে ডিমটা আপনি কুসুমটা নরম রেখে ডিমটা সাদা অংশটা আপনি যেভাবে সাদা হয় এভাবে রান্না করলেন। সকালে ব্রেকফাস্টে আপনি হয়তো 2টো বা 4টা ডিম খেলেন, সাথে সবজি বা সালাদ খেলেন। দেখেন এখন এই খাবার খেলে আপনি শক্তি পাচ্ছেন, আপনার কিন্তু ইনসুলিন স্পাইক করছে না। এর আগে পরে আপনি হয়তো গ্রিন টি খেলেন, পরে আপনি বুলেট কফি খেলেন, দেখেন বুলেট কফিতে থাকে এমসিটি, ঘি, কোকোনাট অয়েল, এবং আমি এর সঙ্গে একটু পিঙ্ক সল্ট মিশাই, এর সঙ্গে কাকা মাকা হুয়ানো মাচাটাকেও ব্লেন্ড করে দিই। তো যার ফলে এই কফিটা খেলে আমি অনেক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। এটা দিয়ে আমাদের যেমন পুরুষত্ব,
আমাদের যেমন অন্যান্য শক্তি, এগুলো আমরা সব পাবো। তা এই খাবারগুলো যে আমরা বলছি, এগুলো যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনি দুর্বল হবেন। এখন আপনি এই যে শরীর থেকে যে অতিরিক্ত মানে পানি বের হচ্ছে, লবণ যে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড যে বেরিয়ে যাচ্ছে, এখন আপনি যদি একটু পিঙ্ক সল্ট আপনার পানিতে অ্যাড না করেন তাহলে কি হবে? আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, আপনার হাইপোন্যাট্রিমিয়া হতে পারে, সোডিয়াম লেভেলটা কমে যেতে পারে, ক্লোরাইড লেভেলটা কমে যেতে পারে, পটাশিয়াম লেভেলটা কমে যেতে পারে। তো আমরা ডাবের পানি যেমন খাবো, আবার সাধারণ আমরা ডিটক্স ওয়াটার কীভাবে বানাতে আমাদের ভিডিও দেখবেন, ডিটক্স ওয়াটারের সঙ্গে একটু পিঙ্ক সল্ট একটু মিশিয়ে আমরা খাবো। আর আমরা বডিটাকে ফ্যাট বার্নিংয়ে নেওয়ার জন্যে হেলদি ফ্যাট খাবো, যেমন আমরা এমসিটি খাবো, কোকোনাট অয়েল খাবো, ঘি খাবো। তা আমরা কোকোনাট অয়েলের সঙ্গে হলুদের সঙ্গে একটু হালকা গরম পানিতে এটা দিয়ে আমরা হলুদের বুস্টার খেতে পারি। আমরা গ্রিন টির সঙ্গে 1 চামচ নারকেলের তেলও দিয়ে খেতে পারি। আমরা বুলেট কফি কীভাবে বানাতে আমাদের রেসিপিগুলো দেখে নেবেন প্রিয় দর্শক, কীভাবে বিটকা ভাজ বানাইতে হয়, কীভাবে আপনার চাল কুমড়ার জুস বানাইতে হয়, কীভাবে গ্রিন জুস আমরা তৈরি করি, সেগুলো দেখবেন। কিন্তু ভুলেও আপনারা স্লিমিং জুস খাবেন না, কারণ মনে রাখবেন যে ওরা বলছে যে এটা একটা প্রাকৃতিক পণ্য স্লিমিং জুস, কিন্তু প্রিয় দর্শক দেখেন, যারা প্রতারণার আশ্রয় নেয়, যারা আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিও কাটপিস করে, মিথ্যার আশ্রয় নিয়ে যারা এই প্রোডাক্টটা প্রমোশন করছে, এবং এর ভিতরে যে কি আছে এটা কেউ জানে না। এটা না বিএসটিআই জানে, না আপনার সায়েন্স ল্যাব জানে, না কোনো ড্রাগস অথরিটি জানে। তা এই জিনিসটা কতটা ভয়ঙ্কর, অনেকে এটা খেয়ে অনেক রকম বিপদে পড়ে কিন্তু আমাদের কাছে এসেছেন। তো প্রতারণা থেকে খুব সাবধান থাকবেন, কারণ মানুষ শর্টকাট চায় এবং এই শর্টকাট নিয়ে কিন্তু মানুষকে প্রতারিত করা হয়। তাহলে শুরুটা কিভাবে করবেন দেখেন, প্রথমে আমরা প্রসেস ফুড বাদ দিব, ভাত রুটি ফল দুধ বাদ দিব। তারপর আমরা সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস, ভালো তেল ঘি ইত্যাদি খেলাম। এভাবে আপনি এই খাবারটা প্রথমে আপনি বেশি খাবেন, ক্ষুধা অনুপাতে খাবেন, যতটুকু ক্ষুধা লাগে খাবেন, কারণ প্রথমেই কম খেতে গেলে অনেকে দুর্বল হয়ে পড়ে। পরে আস্তে আস্তে ক্ষুধা কমবে, আপনি খাবারের পরিমাণ কমাবেন এবং ফাস্টিং উইন্ডো বাড়াবেন। তো ধরেন আপনি যখন ফাস্টিং উইন্ডো বাড়াবেন, আপনি 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা বা 1 মিল এ ডে অর্থাৎ দিনে একবেলা খাচ্ছেন, তো 23 ঘন্টা আপনি খাচ্ছেন না, বা 1 ঘন্টার ভিতর খাচ্ছেন, বা 2 ঘন্টার ভিতর খাবার খাচ্ছেন, এই 22 ঘন্টা খাচ্ছেন না। তো ওই যে যতক্ষণ আপনি না খেয়ে আছেন, তো না খাওয়ার ফলে আপনার সঞ্চিত চর্বি গলবে। এখন আপনি শুধু ফাস্টিং করেও ওজন কমাতে পারেন, কিন্তু যখন ফাস্টিংয়ের সঙ্গে এক্সারসাইজ অ্যাড করবেন আরও দ্রুততম সময়ে ওজন কমবে, এবং এক্সারসাইজের ফলে আপনার ভালো ভালো নিউরোট্রান্সমিটার তৈরি হবে, আপনার ডোপামিন, এন্ডরফিন, এন্ডোক্যানাবিনয়েডস, হ্যাঁ, আপনার মন ভালো থাকবে, মুড ভালো থাকবে, হ্যাঁ, আপনার পজিটিভ এনার্জিগুলো তৈরি হবে, এবং বডিতে আপনার যে মাসেলগুলো পাম্প করলে, হ্যাঁ, সুগারটা সরাসরি মাসেলে ঢুকবে। হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করলে, হ্যাঁ, আপনার দ্রুত মাসেলের ভিতর সুগারটা, কারণ এই মাসেল যদি আপনি বাড়াতে পারেন তাহলে মাংসপেশি হচ্ছে আপনার ফ্যাট বার্নার এবং মাংসপেশি হচ্ছে আপনার সুগার বার্নার। যার ভালো মাংসপেশি আছে তারা ফ্যাট খেতে পারে এবং চিনি খেতে পারে, এই জন্য তাদের সহজে ডায়াবেটিস হয় না। এই জন্য জিম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জিম করতে গিয়ে যদি আপনি আনহেলদি ফুড খান বা বেশি খান, বারবার খান, তাহলে আরও বড় বিপদে পড়বেন। অথবা যদি আপনি সাপ্লিমেন্ট নেন, যেই সাপ্লিমেন্টগুলো কেমিক্যাল সাপ্লিমেন্ট, অথবা যদি আপনি একটা প্রোটিন খান যেগুলো কেমিক্যাল মেশানো। তো আমাদের কাছে প্রিয় দর্শক পাবেন আপনার অর্গানিক, গ্রাসফিড এবং আমেরিকান ব্র্যান্ড, ইউএসডি অর্গানিক সার্টিফাইড, মানে হোয়ে প্রোটিন, ঘাস খাওয়া গরুর অর্গানিক যে দুধ থেকে সেই প্রোটিনটা তৈরি হয়। ওগুলো একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে আপনি দুধ থেকে শুধু প্রোটিন বের করবেন, জিনিসটা তো এটা মানে কোনো সস্তা হতে পারে না। অনেকে স্টেরয়েড নেয়, অনেকে টেস্টোস্টেরন নেয়, অনেকে আবার ডায়াবেটিস খেয়ে 6 প্যাক বের করার জন্য তারা। তো এই যে তারা নিজেদের যে ক্ষতিগুলো করছে, এটা তো অনেক পরে বুঝতে পারবে। কিডনিতে চাপ পড়ে, লিভারে চাপ পড়ে। তো এগুলো আসলে মানে একটা কম্পিটিশন, এগুলো আসলে স্বাস্থ্য এটা বলা যাবে না। সুস্বাস্থ্য আপনার ন্যাচারাল যে মাসেলটা বিল্ড হয়, অর্থাৎ আপনার 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, আপনি সেই রকম এক প্রোটিন, অর্থাৎ ডিমে প্রোটিন থাকে, ধরেন একটা ভালো ডিম হলে 6 গ্রাম প্রোটিন থাকে, হ্যাঁ, একটা ডিমে 6 গ্রাম থাকলে তাহলে 6টা ডিমে কত থাকে আপনারা হিসাব করে বার করেন, 4টা ডিমে কত থাকে, হ্যাঁ, এটা আপনারা হিসাব করে বের করেন। তো আপনার মোট প্রোটিন হতে হবে, ধরেন একটা 60 কেজি ওজন, তার প্রোটিন হতে হবে 90 গ্রাম, মানে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট। তো 60 কেজির জন্য 90 গ্রাম প্রোটিন খেতে হলে তাহলে কয়টা ডিম খেতে হবে? তারপরে 100 গ্রাম মাছে থাকে হচ্ছে 22 গ্রাম, মাছটা যদি কোয়ালিটি ভালো হয়, মাছের কাঁটা বাদ দিয়ে। 100 গ্রাম আপনার মাংস, যদি ভালো কোয়ালিটির মাংস হয়, 24 গ্রাম প্রোটিন থাকে। তাহলে আপনারা এটা ক্যালকুলেট করে বের করেন যে 90 গ্রাম প্রোটিন পেতে হলে বা 100 গ্রাম প্রোটিন পেতে হলে আপনাকে মিনিমাম 6টা ডিম, 150 গ্রাম মাছ বা
100 গ্রাম মাংস বা 100 গ্রাম মাছ, 150 গ্রাম মাংস, এভাবে আপনারা একটা ক্যালকুলেশন করে দেখেন যে কতগুলো প্রোটিন খেতে। তো বেশিরভাগ বাঙালি আমরা প্রোটিন কম খাই। তো ভালো প্রোটিন যেমন খেলে হবে না, কিন্তু আপনাকে এই ভালো জিম করতে হবে সপ্তাহে 4 থেকে 5 দিন, একেবারে মাসেল ধরে ধরে, আপার বডি, লোয়ার বডি বা পুশ পুল, হ্যাঁ, বা হচ্ছে লেগস আলাদা করলেন, হ্যাঁ, চেস্ট আলাদা করলেন, হ্যাঁ, তারপর হচ্ছে বাইসেপস, ট্রাইসেপস, ব্যাক, এগুলো আপনাকে জিম থেকেই পরামর্শ দিবে। আমাদের জিমের পরামর্শ নিতে আসতে পারেন আপনারা। আমরা বিনামূল্যে রোগীদেরকে ডাক্তার দেখানো, পুষ্টিবিদ দেখানো, জিমের পরামর্শ, ফ্রি গাইডলাইন দেওয়া এবং তাদেরকে পুরো প্ল্যানার বুঝিয়ে দেওয়া, তার লাইফটাকে কিভাবে পরিচালনা করলে সে একেবারে স্বাস্থ্যকরভাবে ওজন কমাবেন, আমরা কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, দেখেন আপনার ওজন কমছে অর্থাৎ ফ্যাট বার্ন হচ্ছে। এখন যদি আপনি মাসেল বিল্ড না করেন তাহলে কিছুদিন পরেই দেখা যাবে যে আপনাকে সবাই টিস্কেরি মারছে যে কঙ্কাল হয়ে গেছো, ওজন কমে গেছে, তোমাকে বাজে লাগছে। তো এই জন্যে স্বাস্থ্যকরভাবে যেমন আপনি ফ্যাট বার্ন করছেন, আবার আপনাকে মাসেলও বিল্ড করতে হবে, অর্থাৎ পর্যাপ্ত প্রোটিন খাওয়া, তার সঙ্গে সবজি খাওয়া, মানে বিভিন্ন ফাইবার, ভালো ফ্যাট খাওয়া, তার সঙ্গে 8 ঘন্টা ঘুমানো, আর্লি ঘুমাতে যাওয়া, এবং জিম করা, অর্থাৎ ওজন নিয়ে একমাত্র ওজন বাড়াতে হবে। এখন আপনি যদি শক্তি বাড়ানোর চর্চা না করেন আপনি দুর্বল হয়ে পড়বেন। তো ওজন কমাতে গিয়ে কারা দুর্বল হবে? যারা শক্তি চর্চা করে না। তো শক্তি চর্চা করে না, দুর্বল সে হবেই হবে। হ্যাঁ, যে শক্তির চর্চা করবে না, তো যে শক্তির চর্চা করবে সেই শক্তিশালী পুরুষ হবে, সেই মনে করেন যে শক্তিশালী নারী হবে। হ্যাঁ, তার স্বাভাবিক যে অন্যান্য শক্তি, নার্ভাস সিস্টেমের শক্তি, হজমের শক্তি, সব ধরনের শক্তি তার বেশি থাকবে। মানসিক শক্তি, তার পার্সোনালিটি, হ্যাঁ, তার উদ্যোগ নেওয়ার ক্ষমতা, এগুলো সব বৃদ্ধি পাবে। তার মানে জিম করা বা শক্তি চর্চা করা এটা যে শুধু ওজন কমানোর জন্য এরকম, এটা হচ্ছে যে তার পার্সোনালিটিটাকে ভিন্ন। একটা বলিষ্ঠ পুরুষ তার চলাফেরা আলাদা, একটা রাতা মোরগের হাঁটা চলা দেখেন আর একটা ফার্মের মুরগির হাঁটা চলা দেখেন, হ্যাঁ, তো দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তো একটা সত্যিকারের পুরুষ, তার মাংসপেশি আছে, তার শক্তিটা মানে অনুভব করবে, আশেপাশে সবাই তার কাছাকাছি হতে চাইবে, তার ফোরেমন নিঃসরণ হবে, এই ফোরেমন মেয়েদেরকে তার প্রতি আকর্ষণ দিবে। একটা ভালো নারী যার শক্তি আছে, হ্যাঁ, শক্তিশালী নারী, পুরুষরা তাদের প্রতি আকর্ষিত হবে। তো এখন আমরা দেখেন মানে কনজুগাল লাইফে সাফার কেন করছি? কারণ বিয়ে হয়েছে, 2-3টা বাচ্চা কাচ্চা হয়েছে, এখন ফিগার নষ্ট হয়েছে, এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, এখন স্বামী স্ত্রী দুজনে ডায়াবেটিস, এরা ভাই বোনের মতো সংসার করছে। তো এরা একজন আরেকজনের প্রতি আকর্ষণটা হারিয়ে ফেলেছে, তাদের হানিমুন পিরিয়ডটা চলে গেছে। তার কারণ কি? কারণ হচ্ছে তাদের হরমোনাল ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, কারণ তাদের শরীরের ভিতরে রোগ এসে বাসা বেঁধেছে, তাদের সেই শক্তি আগের মতো নেই, তাদের তারুণ্য নেই, হ্যাঁ, তাদের সব শরীর ঝুলে পড়েছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে, কারো বগল কালো হয়ে গেছে, ঘাড় কালো হয়ে গেছে, আঁচিল হয়েছে, হ্যাঁ, এবং তাদের মুখেও অনেকের মেস্তা পড়ে গেছে, মুখে অনেকের কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। তো প্রিয় দর্শক, এই যে কত ধরনের প্রবলেম হচ্ছে, তো এগুলো থেকে বাঁচার জন্যে দেখেন আমরা বললাম যে সঠিক খাদ্যাভ্যাস। তাহলে আমরা আবার ধরেন এখন আপনি ফ্যাট বার্নিং হলো, তো এখন কি আপনি আর কার্বস নেবেন না? হ্যাঁ, এখন আপনি কিন্তু অর্গানিক ব্ল্যাক রাইস, অর্গানিক কিনোয়া, অর্গানিক বাকহুইটের রুটি, অর্গানিক আপনার ওটসের খিচুড়ি ইত্যাদি আরও অনেক কিছু আছে। তো আপনারা হেলদি কার্বস নিতে হবে, দেশীয় ফল তখন আবার আস্তে আস্তে ইনক্লুড করা হবে। তো যারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরা আপনার হোম আইআর দেখে দেখে, ইনসুলিন লেভেল দেখে দেখে, আপনার ওজন কতখানি কমছে, ফ্যাট কতটা বার্ন হচ্ছে, এগুলো দেখে দেখে আমরা আপনাকে আবার নতুন করে ছাড় দিব। তাহলে আমাদের যারা ফ্যাট বার্ন করতে চায়, অর্থাৎ যাদের ফ্যাট ডিপোজিশন স্টেট আছে, তাদেরকে আমরা কার্বস কমিয়ে দেই সিগনিফিক্যান্টলি। এরপর যখন আবার তাকে মাসেল বিল্ডিংয়ের সময় আসে তখন প্রোটিনটা আমরা সিগনিফিক্যান্টলি তাকে বাড়িয়ে দিই। তারপর যখন মেনটেনিংয়ে আসে তখন আমরা তাকে আবার কার্বস দিচ্ছি, আবার প্রোটিন দিচ্ছি, আবার ফ্যাট দিচ্ছি, আবার ফাইবার দিচ্ছি, এবার একটা ব্যালেন্স করে দিচ্ছি তাকে। তো অনেকে যারা ভাবেন যে কিটো, আসলে কিটোর সঙ্গে এটার পার্থক্য হলো যে আমরা আসলে একটা মানুষকে তার যে ইমব্যালেন্সটা আছে, অর্থাৎ তার ফ্যাট বেশি আছে, তার ইনসুলিন বেশি আছে, বা তার সুগার বেশি আছে, বা তার প্রদাহ বেশি আছে, বা তার সিআরপি বেশি আছে, বা তার টিজি বেশি আছে, আবার তার এইচডিএল কম আছে, ওদিকে হুমায়ার বেশি আছে, আবার তার ভাইটামিন ডি কম আছে। তা আমরা আগে তাকে ব্যালেন্সে নিয়ে আসি, ব্যালেন্সে নিয়ে আসার পরে তখন তাকে আমরা একটা মেনটেনিং লাইফ লিড করতে বলি, যে এবার আপনি সব খাবার যেগুলো প্রাকৃতিক সেগুলো 1 ভাগ খান, পরিমিত খান, হ্যাঁ, এবং মাঝে মাঝে রোজা রাখেন, কিন্তু ঘুমাতে হবে আর্লি, ঘুমাতে যেতে হবে আর্লি, মোট ঘুমাতে হবে 7-8 ঘন্টা, রেগুলার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি কিছু না কিছু করতে হবে, হ্যাঁ, মানসিক প্রশান্তি চর্চা ছাড়া যাবে না, রেগুলার একটু চেষ্টা করবেন ঘাসে হাঁটতে, সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে,
প্রকৃতি দেখতে, নেচারের কাছে যেতে, নিজেকে সময় দিতে, নিজের যত্ন নিতে, একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ আপনাকে লিড করতে হবে। তখন আপনি ওজন যেটা কমিয়েছেন সেটা ধরে রাখতে পারবেন প্রিয় দর্শক। এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, তাহলে আমরা সেই প্রশ্নগুলো উত্তর দিব। তাহলে শুরুটা কিভাবে করবেন? প্রথমে খাওয়া দাওয়া, যেগুলো নিষেধ সেগুলো খাবো না, যেগুলো খেতে বলেছি সেগুলো ভালো করে খাবো, আস্তে আস্তে ক্ষুধা কমবে, ফাস্টিং উইন্ডো বাড়াবো। মূলত ওজন কমবে হচ্ছে রোজা রেখে এবং ব্যায়াম করে, এবং ভালো ঘুমে এবং মানসিক প্রশান্তির চর্চা করে, এই 4টা জিনিস। আর অবশ্যই আপনাকে যেই খাবার নিষেধ করছি এটা টাচ করা যাবে না। আবার যখন আপনাকে ফ্রুটস অ্যাড করা হবে, যখন আপনাকে ভাত অ্যাড করা হবে, যখন আপনাকে বাকুইট অ্যাড করা হবে, তখন কিন্তু আবার খেতে হবে। তখন আবার বললেন না যে না আমি এগুলো জীবনে খাবো না। তাহলে এই জীবনে খাবো না কোনো কিছু, এটা হলো একমাত্র হইতে পারে যেই খাবারটা আমার জন্য হারাম সেটা কোনোদিন খাবো না, আর যেটা ক্ষতিকর অর্থাৎ প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড সেগুলো খাবো না। কিন্তু প্রকৃত প্রাকৃতিক খাবার, আল্লাহর দেওয়া যে খাবারগুলো আছে, যেগুলো পৃথিবীতে কোটি কোটি বছর মানুষ খেয়ে এসেছে, সেই খাবারগুলো খাবো না পরে, যেমন আমি ভাত খাবো না পরে বা আমি রুটি খাবো না, এরকম যেন না হয়। আমরা অবশ্যই রুটি খাবো, তবে ওই গম জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে হাইব্রিড করে, তারপরে ওইটাকে ছেটে, ওই যে সাদা অংশ বের করে নিয়ে আসা হয়েছে, ফাইবারের অংশ ফেলে দেওয়া হয়েছে, ওইগুলো দিয়ে রুটি বানায় আমরা খাবো না। আমরা খাবো অর্গানিক, বাকহুইটের রুটি, নন জিএমও, এবং যেটা গ্লুটেন ফ্রি। আমরা দুধের বদলে খাবো ঘি, যেখানে আপনার ক্যাসিন এবং ল্যাকটোজ নেই। তা আমরা কিন্তু বেস্ট অপশনটা নিচ্ছি। যেমন ধরেন আপনারা হয়তো দুধ খান, আমরা খাই ঘি, মানে দুধের আসল পুষ্টি। আপনারা হয়তো খাচ্ছেন রুটি সাদা আটার, আমরা খাই হচ্ছে অর্গানিক বাকহুইটের রুটি। আপনারা হয়তো খান বাজারে যে পাওয়া যায় ওই প্রসেসড ওটস, আমরা খাই স্টিল কাট অর্গানিক নন জিএমও সার্টিফাইড অর্গানিক যে ওটস আছে সেগুলো। তো এই যে আমরাও খাচ্ছি, আপনারাও খাচ্ছেন। এখন আপনি হয়তো বেশি খাচ্ছেন, আমরা হয়তো কম খাচ্ছি। আপনি হয়তো বারবার খাচ্ছেন, আমরা হয়তো অনেকক্ষণ পরে একবার খাচ্ছি। কিন্তু আমরা কিন্তু বেস্ট অপশনটা বেশি নিচ্ছি। মানে আমার শরীরটা যেহেতু দামি প্রিয় দর্শক, তো খাবারটা হতে হবে দামি। আমি ভালো একটা খাবার খাবো, দামি খাবার খাবো, কারণ আমি দামি, আমার চোখ দামি, আমার চুল দামি, আমার নখ দামি। এখন কম দামি খেলে আপনার এই চুল নষ্ট হবে, আপনার নখ নষ্ট হবে, আপনার দাঁত নষ্ট হবে, আপনার স্কিন নষ্ট হবে, আপনার হাড় ক্ষয় হবে, আপনার মাংসপেশি গঠিত হবে না। তা আপনি একটা জিনিসকে গঠন করতে হলে খাদ্য তো দিতেই হবে তাকে। এখন আপনি যদি সবচেয়ে লো কোয়ালিটি এবং কম দামি এবং ভেজাল খাবার দেন, তাহলে তো হবে না। প্রিয় দর্শক, দেয়ার ইজ নো শর্টকাট। আপনার ওজন কমানোর কোনো জুস খেয়ে কোনো লাভ হবে না, কোনো চা খেয়ে কোনো লাভ হবে না। কিন্তু আমরা দেখেন গ্রিন টি খাচ্ছি, এটার ভিডিও নিয়েই তারা স্লিমিং চা বিক্রি করতেছে। আমরা গ্রিন জুস খাচ্ছি, সেটার ভিডিও নিয়ে তারা স্লিমিং জুস বিক্রি করতেছে। প্রিয় দর্শক, এগুলো থেকে, প্রতারণা থেকে নিজেরা সাবধান এবং সতর্ক হবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পেজটা ফিরে পাই। ইউটিউবে রেগুলার সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, এবং আমাদের নাম্বারে 09678242404 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিভাবে আমাদের পূর্ণাঙ্গ এই যে লাইফস্টাইলটা আপনি নিতে পারেন। এখন যখন আপনি স্বাস্থ্যকরভাবে ওজন কমিয়ে আবার আপনি সুঠাম দেহের অধিকারী হবেন, রোগ আপনার ধারে কাছে আসতে পারে। যখন আপনার ভিটামিন ডি অপটিমাল থাকবে 90 থেকে 100, যখন আপনার ঘুমটা অপটিমাল থাকবে 7 থেকে 8 ঘন্টা এবং আর্লি ঘুমাতে যান, ভোরে ওঠেন, যখন আপনার টিজিএইচডিএল রেশিও 2 এর নিচে থাকবে, সিআরপি 3 এর নিচে থাকবে, হুমায়ার 1 থাকবে, ইনসুলিন 4 থাকবে, ব্লাড সুগার 5 বা 5.5 থাকবে, রোগটা হবে কিভাবে প্রিয় দর্শক? তো আপনি যদি সুস্থ থাকেন, এবং এই সুস্থতাটা যদি ধরে রাখতে পারেন, এমনকি 90-100 বছর বয়সে আপনি তারুণ্যকে উপভোগ করতে পারবেন। তো শুধু ওজন কমানো নয় প্রিয় দর্শক, সার্বিক জীবনাচরণকেই পরিবর্তন করতে হবে। তো আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা কোনো শর্টকাটে যাবেন না। আমার অনেক শর্ট ভিডিও আছে প্রিয় দর্শক, কিন্তু আসলে পূর্ণাঙ্গ আলোচনা ছাড়া আপনারা আসলে বিভ্রান্তিতে পড়ছেন। এই জন্য আমি পুরোপুরিভাবে যে ওজন কমানোর যে গাইডলাইনটা আপনাদেরকে দিলাম, তা আপনারা চেষ্টা করেন নিজেরা এই প্র্যাকটিস করতে। আর আমরা সবসময় আছি আপনাদের সঙ্গে, আপনাদেরকে আমরা সাহায্য করার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি। তো সরাসরি আমাদের এখানে ভিজিট করতে পারেন। নূর টাওয়ারে আমরা আছি এখন, যে নূর টাওয়ারে, এই নূর টাওয়ারে আপনারা আসতে পারেন, আফতাবনগর। এবং এখানে এসে আপনারা আমাদের ডাক্তারের, পুষ্টিবিদ এবং জিম অন্যান্য যে পরামর্শ পূর্ণাঙ্গভাবে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।